প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক শামীম রেজা। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে। ধন্যবাদ। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, বড়দিনে বনানীর গির্জা ছিল জঙ্গিদের টার্গেট। আগামীর নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, মন্ত্রিসভায় অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী। মানব জমিন, সূর্যভিলায় সাদা গাড়িতে যাতায়াত করত অপরিচিতরা। আমাদের সময়, কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক, মারাত্মক ঝুঁকিতে স্বাস্থ্য ব্যবস্থাপনা। সকালের খবর, অনলাইনে চলছে জঙ্গি কার্যক্রম, সাইটগুলো নজরদারিতে রাখা হয়েছে র‍্যাব। জয় দিন, জাল ভোটে টাকার উত্তাপ, প্রস্তুতি শেষ, কাল নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে শিরোনাম। আলোকিত বাংলাদেশ, নেতায় নেতায় যুদ্ধ, নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের স্তূপ, এমপিদের এলাকা ছাড়ার নির্দেশ। ভোরের কাগজ, আবাসিক গ্যাস লাইন সংকট, সিএনজি স্টেশনেও চাপ কম, শীতকাল জুড়েই থাকবে গ্যাস সংকট। ক্রাইস্টচার্চে শুভ হলো না টাইগারদের। দৈনিক দিনকাল, ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে জনরোষে পুলিশ। দৈনিক সংগ্রাম, আশুলিয়ায় খুলে দেওয়া হয়েছে 59টি কারখানা। দ্য ইন্ডিপেন্ডেন্ট, মেজরিটি সেট টু মিস ডেডলাইন। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বিসিআইসি অথরিটিজ উইথ মোস্ট ইউনিটস শ্রিঙ্কিং। শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। প্রধান শিরোনাম হিসেবে মূলত জঙ্গিদের বিষয়টি রয়েছে, নানান রকম দিক থেকে শিরোনাম করা হয়েছে। আশকোনার যে জঙ্গি দমন অভিযান, সেটির ফলো আপ যেমন রয়েছে, জঙ্গিরা ভবিষ্যতে কি পরিকল্পনা করছিল, জিজ্ঞাসাবাদে কি কি সব পাওয়া যাচ্ছে, সেই বিষয়গুলো আমরা শিরোনামে দেখতে পাচ্ছি। সবশেষ ঘটনা তো আবার আমাদের ভাবিয়ে তুলেছে। তারপরেও আমরা বিশ্বাস করতে চাই না যে আমাদের এখানে তারা এখন আর আগের মতো শক্তিশালী আছে। আমার সবকিছু শুনে বুঝে যে ব্যক্তিগত ধারণা এরকম যে তাদের যে শক্তি ছিল সেটা সেই অবস্থা এখন আর নেই। অনেকটা তারা কোণঠাসা বা একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। এই কাজটুকু বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দারাই সাফল্য দাবি করতে পারেন। এখন একটা এরা পুনরায় সংগঠিত হবার একটা চেষ্টা করেছিল, সেটা তো এখন বোঝা যাচ্ছে। এখন এদের সঙ্গে বাইরের যোগাযোগ আছে কি নাই সেটা নিয়ে তো অনেক রকম আলোচনা আছে। এটা এক হলো এরা আদর্শিকভাবে যুক্ত নাকি অন্য অর্থে সম্পর্কে যুক্ত, সেটা তো আমাদের পক্ষে এইভাবে অনুমানমূলক মন্তব্য করা সম্ভব না। তবে ধারণা করা যায় যে সবশেষ যে তৎপরতা আমরা লক্ষ্য করেছি সেটা সম্ভবত তাদের শেষ যে সম্পদ বা শেষ যে তাদের যে রসদ আছে সেটাই হয়তো তারা ব্যবহারের চেষ্টা করছেন। এবং যেহেতু তারা এক ধরনের মনে হয়েছে যে অনেকটা রিগ্রুপ হবার চেষ্টা করেছিলেন, তারা আবার পুনর্গঠিত হবার চেষ্টা করেছিলেন হয়তো ভিন্ন নামে বা ভিন্ন সহায়তায়। কারণ পাশের দেশেও জঙ্গি পালিয়েছে, এরকম আমরা দু একটা উদাহরণ দেখেছি। বা যারা ওই সময় কর্মকাণ্ড করেছে তারা আদর্শিকভাবেও অন্য দু একটা সংগঠনের সঙ্গে তাদের এক ধরনের ভাবাদর্শগত মিল আছে বলেও তারা বলতে চেষ্টা করেছেন। কিন্তু সবকিছুর পরে মনে হচ্ছে যে যে পরিমাণ চাপ তাদের উপর সৃষ্টি করা গেছে বা আমার মনে হয় যে যতটা তাদেরকে কর্মকাণ্ড সীমিত করে আনা গেছে, তারপরেও এটা সাধারণ ধারণা করা যায় যে যে সম্পদ তারা সংগ্রহ করেছিল, যে লজিস্টিক্স তারা জোগাড় করেছিল এবং যে কৌশল তারা আয়ত্ত করেছিল, সেটা তো এখন তারা পালিয়েও যেতে পারবে না, আবার ধরা পড়া ছাড়া তাদের কোনো পথ নাই। তো সেরকম ক্ষেত্রে তারা প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করেছেন। এবং আইন প্রয়োগকারী বাহিনীর আর কি করবার থাকতে পারে, যখন প্রতিরোধমূলক একটা অবস্থা, একটা যুদ্ধংদেহী অবস্থা চলে আসে, তখন তার এখানে অন্য কোনো ব্যাখ্যা দেবার সুযোগ থাকে না। তবে অন্য অর্থে যেটা বলা যায় যে আমার মনে হয় যে যখন তাদেরকে এই পর্যায়ে নিয়ন্ত্রণ করে আনা গেছে বলে আমরা বিশ্বাস করছি, তখন সামাজিক বিষয়গুলোকে বৃদ্ধি করা। কারণ আমাদের সামাজিক যে শক্তিগুলো, সামাজিক যে উদার যে শক্তিগুলো, যে উদার যে ধারাগুলো ছিল, সেটা কিন্তু রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা পায়নি। এটা আমাদের মনে হয় স্বীকার করতেই হবে। যে শক্তিগুলো পৃষ্ঠপোষকতা পেলে এই ধরনের শক্তিগুলোর উত্থান হতে পারতো না, তাদেরকে কিন্তু আমরা যথেষ্ট ক্ষমতায়িত করিনি। সেই সাংস্কৃতিক গোষ্ঠীগুলো, উদার গোষ্ঠীগুলো, সেটা ধর্মের মধ্যে হোক, সংস্কৃতি চর্চায় হোক, রাজনীতি চর্চায় হোক, বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে হোক, এদেরকে যদি সত্যি রাজনৈতিকভাবে আমরা ওই সহযোগিতা প্রদান করতে পারতাম, ওইভাবে সামাজিকভাবে ক্ষমতায়িত করতে পারতাম, সুতরাং আমরা যত সুন্দর কথা বলি যে আমরা উদারনৈতিক সমাজ, আমাদের একটা মূল ধারা রয়েছে, আমাদের এখানে সুফিজম রয়েছে, এখানে সহজে একটা পদ্ধতি রয়েছে, আমরা কারোর উপর চড়াও হই না, আমরা উগ্রতা পছন্দ করি না, অসহিষ্ণুতা পছন্দ করি না। কিন্তু পরবর্তীতে প্রশ্ন উঠে যে ধারা
মানুষরা ছিলেন, এই ধারায় বিশ্বাস করতেন, এই সংখ্যা কিন্তু সব সমাজে কোটি কোটি হয় না, একটা ধারা প্রবহমান থাকে, তাদেরকে শক্তিশালী করতে আমি মনে হয় এই জিনিস তো ছিল যে আমরা মানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যে মূলনীতির উপর ভিত্তি করে, তার মধ্যে এই বিষয়টা এটাই দুঃখজনক ব্যাপার যে আমরা যে কাঠামো থেকে 47-এর পর থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছি, আমাদের ধর্মভিত্তিক আত্মপরিচয়ের বাইরে এসে আমাদের ভাষার পরিচয়, আমাদের সংস্কৃতির পরিচয়, আমাদের ভূগোলের পরিচয়, আমাদের কর্মকাণ্ডের যে পরিচয়, মানুষ হিসাবে আমাদের যে পরিচয়, সেটাকে তো আমরা সামনে আনতে চেষ্টা করেছি 52 থেকে শুরু করে 71 পর্যন্ত যদি বলি, এবং স্বাধীন বাংলাদেশেও আমরা সেই মৌল কাঠামোগুলোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা ভেবেছিলাম। এখন যে কারণেই হোক না কেন, আমাদের রাজনৈতিক যে শক্তি, রাজনীতির যে পৃষ্ঠপোষকতা এবং সামাজিক যে প্রগতিশীল শক্তি, তার মিলন হয়নি। এবং মিলন না হলে যে অপশক্তিগুলো মাথা চাড়ায়, অপশক্তির সংখ্যা অল্প থাকে, কিন্তু সে তো কুপরামর্শ করে, তাই না? সে তো খারাপ শক্তিকে মাথা চাড়া দেয়, তার কাছে অস্ত্র থাকতে পারে, সেটা দিয়ে সে অন্যের উপর চড়া হয়, সে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুলতে চেষ্টা করে, সে তার যে সীমিত ভাবনা, সেই ভাবনাগুলোকে সে বাকি মানুষের উপর চাপিয়ে দেবার চেষ্টা করে। আমি মনে করি যে অভিযান যেটা আছে সেটা অভিযানের মতো চলবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব কর্মপদ্ধতি আছে, সে জঙ্গিদেরকে রুখতে চেষ্টা করবে, কিন্তু জঙ্গিবাদ একটা ব্যাপক ধারণা, কিন্তু সেটাকে রুখতে গেলে আপনাকে সাংস্কৃতিক ভাবে রুখতে হবে, শিক্ষা দিয়ে আপনাকে তাকে প্রতিরোধ করতে হবে, সমাজের যে উদার যে ধারাগুলো আছে ধর্মের মধ্যে, সংস্কৃতির মধ্যে, শিক্ষার মধ্যে, সেইগুলোকে জাগরুক করতে হবে, এবং রাজনীতির দায়িত্ব হবে সেই বিষয়গুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া। তারপর আরেকটি শিরোনাম রয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ চলছে নির্বাচন কমিশন পুনর্গঠনকে মূলত আলোচ্য বিষয় করে। হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ তার সঙ্গে আলোচনা করেছেন এবং 7 দফা প্রস্তাব দিয়েছেন, যেটি আমরা শিরোনামে দেখতে পাচ্ছি। চলমান আলোচনা, আমরা তো জানি যে নির্বাচন কমিশন গঠনের সময় হয়ে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবও ছিল, এবং সবকিছুর ভিত্তিটা শেষ পর্যন্ত এটাই দাঁড়িয়েছিল যে রাষ্ট্রপতি যেভাবে ভালো মনে করবেন সেভাবে আলাপ আলোচনার মাধ্যমে তিনি করতে পারেন, এবং সাধারণ অবস্থায় আমরা রাষ্ট্রপতির কি কাজ করতে পারেন বা না পারেন এই অনেক আলোচনা করি, কিন্তু বিশেষ বিশেষ সংকটের সময় আমরা তার উপরে আস্থা রাখতে চাই। তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি সবার মুরব্বী, তো তিনি অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোকেও ডেকেছেন, জাসদ তার সঙ্গে দেখা করেছে, এবং আমরা আশা করি যে জাসদ যে প্রস্তাব দিয়েছে নিঃসন্দেহে ভালো প্রস্তাবই তারা দিয়েছেন, একটা অগ্রসরমান তারা সেই ধরনের প্রস্তাব রাখবেন বলে আমরা বিশ্বাস করি, এবং সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতি যেটা ভালো মনে করেন যে সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই ব্যবস্থায় তিনি নেবেন। আমরা জানি যে সম্প্রতি বিক্ষোভ এবং টানা কর্মবিরতির মাঝে আশুলিয়ায় অনেকগুলো পোশাক কারখানা, অর্ধশতর বেশি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলো এখন খুলছে। তো এই পরিস্থিতিতে যদি আমরা আলোচনা করি, এটি শিরোনামে রয়েছে। ভালো সংবাদ হলো যে কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে এবং কর্মী যারা আছেন তারা আবার কাজে ফিরবেন। মাঝে ক্ষতিটা হলো এই কয়টা দিন কাজ হলো না, তাদের বেতন কি হবে আমরা জানি না, এবং প্রতিষ্ঠানগুলোরও লোকসান, আমি যদি ওইভাবে চিন্তা করি। দেখেন, আমরা বরাবর তো এই খাতটা নিয়ে যখন আলোচনা করি আমরা খুব মেপে ঝুপে কথা বলি, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত। বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক উন্নয়ন, সেখানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের তৈরি পোশাকের যে সেক্টরটি আছে। তো একটা বিষয় বরাবর আমার মনে হয় যে আমাদের মনে রাখা প্রয়োজন যে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে যে কি সম্পর্ক হবে, সেই সম্পর্কের মাত্রাটা কেন একটা অনন্য উচ্চতায় যায় না। আমরা তো কেবলমাত্র এখানে সেই পুরনো দিনে নাই যে আমি মালিক, আমি শ্রমিককে আমার শ্রমিকের মতো তাকে ব্যবহার করব, কারণ এটা রাষ্ট্রের এখন একটা উৎপাদনশীল খাত, রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতির একটা খাত, সেখানে শ্রমিকেরও কিন্তু অধিকার আছে, মালিকের তো আছে, মালিক বিনিয়োগ করছেন, মালিক কাজ করছেন, তিনি লাভ করবেন, তিনি ভালোভাবে চালাবেন, অর্থনীতিতে অবদান রাখবেন, কিন্তু শ্রমিককে আমি মনে করি আর প্রথাগত শ্রমিক হিসেবেও কিন্তু দেখলে চলবে না, তার অবদানটা অনেক মাত্রিক, তিনিও কিন্তু একজন পোশাক শিল্পীর কাজ করেন, শুধুমাত্র একজন কারিগর বা ওইভাবে তাকে দেখলে আমার মনে হয় যে দেখাটা খুব ভুল হবে। যেটা বারবারই ঘটছে সম্ভবত, আমার কাছে মনে, আপনি নিজেও যোগাযোগের ছাত্র, যে সম্ভবত আভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগের যে বিষয়টা, প্রতিষ্ঠানের একটা যোগাযোগ থাকে, তার একটা অর্গানাইজেশনাল কমিউনিকেশন প্যাটার্ন থাকে, সেইটার কোথাও ঘাটতি আছে কিনা। আমরা ওই আলোচনায় এখন যেতে পারবো না যে ট্রেড ইউনিয়ন থাকলে কি হতো, না থাকলে কি হতো, এটা বৃহত্তর আলোচনার বিষয়। তারা শ্রমিকরা আছেন, মালিক পক্ষ আছেন, সরকার আছেন, তারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করবেন যে এই ধরনের প্রতিষ্ঠানের দরকার আছে কি নাই। এখন আমাদের অতীত অভিজ্ঞতার কথা চিন্তা করে ওই ইউনিয়ন থাকবে কি থাকবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু শ্রমিকের সঙ্গে মালিক পক্ষের বা কর্তৃপক্ষের যোগাযোগটা স্মুথ হচ্ছে কিনা, তাদের যে দাবি দাওয়াগুলো আছে, এবং দাবি দেওয়ার শব্দ শুনলে আমরা আন্দোলন মনে করি, দাবি কিন্তু একটা সাধারণ প্রক্রিয়া। একটা পাবলিক প্রতিষ্ঠানে আমি কাজ করি, আমারও একটা বিষয় থাকতে পারে, আমার একটা বক্তব্য থাকতে পারে, আমার একটা দাবি থাকতে পারে, দাবি মানেই যে আমি প্রতিদিন রাস্তায় যাবো তা তো না। তো আমার কাছে মনে হচ্ছে যে কোথাও এই ঘাটতিটা আছে কিনা,
যে তাদের যে চাওয়াগুলো, তাদের যে চাহিদাগুলো, এটা তো সত্যি কথা যে যে মজুরি তারা চেয়েছিলেন, মনে আছে যে সম্ভবত 13 সালের দিকে, সেটা দেওয়া সম্ভব হয়নি, কাছাকাছি একটা মজুরি তারা মেনে নিয়েছিলেন। তো এরও তো পরে ঠিক কথা যে কোনো না কোনো ভাবে এটা হয়তো চাইলেই দ্বিগুণ করা যাবে না বা তার বেশি করা যাবে না, সেটা আমরাও বুঝি, কিন্তু অন্তত বাজারের কথা চিন্তা করে, অর্থনীতির কথা চিন্তা করে, বাড়ি ভাড়ার একটা বিষয় রয়েছে, সবকিছু মিলে তাদেরকে কোনোভাবেই ঘাটতিটা আংশিক হলেও পুষিয়ে দেওয়া যায় কিনা কিংবা তাদের সঙ্গে আলাপ করা যায় কিনা। আমি মনে করি যে যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, যারা গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করেন, তৈরি পোশাক সেক্টর নিয়ে কাজ করেন, তারা অনেক ভালো অর্থনীতি বোঝেন, তারা অনেক ভালো বাণিজ্য বোঝেন, ব্যবস্থাপনা বোঝেন। আমি মনে করি যোগাযোগের বিষয়টাও তাদের বোঝা প্রয়োজন, যে শ্রমিকদের সঙ্গে, কর্মীদের সঙ্গে, পোশাক শিল্পীদের সঙ্গে তাদের যোগাযোগটা ওই পর্যায়ে আছে কিনা, যে যাতে ভবিষ্যতে এই ধরনের লোকসানের কাতার না ঘটে। আরেকটি শিরোনাম রয়েছে এরপরে, সব সংবাদপত্রেই প্রথমেই দেখা যাচ্ছে, প্রথম দিকেই রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে রয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল, সেটি হলো, এবং সেখানে নিউজিল্যান্ড একটি বড় টার্গেট দেয়, 343-এর টার্গেট। আমাদের ব্যাটসম্যানরা আসলে তার ধারে কাছে যেতে পারেননি। প্রথম খেলাটি ভালো হলো না, অনেক বড় টার্গেট ছিল, সেটা পৌঁছানো কঠিন কাজ ছিল নিঃসন্দেহে। হয়তো 300 হলেও কথা ছিল, এটা তার চেয়ে অনেক বেশি। তো তারপরে আমি মনে করি যে একটা নতুন কন্ডিশন, সেখানে হয়তো গিয়ে তাদের এক ধরনের ধাতস্থ হতেও সময় লেগেছে, এটা আমাদের ক্রিকেট দলের আগেও ঘটেছে এরকম। তো সবকিছু কাটিয়ে এটা তো প্রথম খেলা এবং এটা শেষ না, এবং এমন না নিউজিল্যান্ডের আগের ম্যাচগুলো তো আসলে আমাদের ভালো করার রেকর্ডই নেই, এমন না যে ঘুরে দাঁড়ানো দেশে গিয়ে, হ্যাঁ ওই দেশে গিয়ে, এবং এমন না যে ঘুরে দাঁড়ানো যাবে না। বাংলাদেশ যখন ভালো করছে তখন আন্তর্জাতিক অনেক কমেন্টেটর কিন্তু এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে তুমি নিজের দেশের বাইরে গিয়ে ভালো করে দেখাও যে তুমি কতটা ভালো করছো। সেই চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশকে গ্রহণ করতে হবে। শুধুমাত্র আমাদের নিজের মাঠেতে বা ঘরে আমরা ভালো করব, বিদেশি টিমগুলোকে হারাবো, আর বাইরে গিয়ে আমরা ভালো করব না। তো আমার ধারণা যে সেই সামর্থ্য বাংলাদেশের আছে, বোলারদের, ব্যাটসম্যানদের। হয়তো প্রথমে ওই কন্ডিশনে তাদের অভ্যস্ত হতে সময় লেগেছে, আর আমাদের যে সমস্ত ক্যারিশমা আছে সেগুলো তারা বুঝে ফেলেন, বিভিন্ন প্রযুক্তি আছে, তাদেরও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সেটাও তার একটা সীমাবদ্ধতা ছিল। তো আমি এখনো আমাদের একজন ইনজুরিতে পড়েছেন, গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তো সবকিছু মিলে এটা তো শেষ না। আমার ধারণা যে সামনের খেলাগুলোতে ভালো করবেন, আর আমরা যারা ভক্ত দর্শক তাদেরও আস্থা রাখতে হবে দলের উপরে। দল যে সবসময় জয়লাভ করবে তা তো না, এবং বড় দলও তো হেরে যায়। তো সেক্ষেত্রে আমরা এটা একটু ভালো করিনি, পরেরটা তো আমরা নিশ্চয়ই ভালো করব। আরেকটি সংবাদ রয়েছে আমাদের সামনে, সেটি হচ্ছে ব্রিটিশ পপ সঙ্গীত শিল্পী জর্জ মাইকেল মাত্র 53 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং ক্রিসমাসের রাতে, যার লাস্ট ক্রিসমাস গানটি খুবই সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। মানে আমরা যখন আপনি এটা বলছিলেন তখন আমার মনে হচ্ছিল যে 80-এর দশকে আমরা কেয়ারলেস হুইসপার বা লাস্ট ক্রিসমাস, এই গানগুলো সাংঘাতিক ভাবে কিশোর হিসাবে, তরুণ হিসাবে আমাদেরকে উদ্দীপিত করেছে, এবং পৃথিবীর অসংখ্য সঙ্গীত ভক্ত যারা ছিলেন, সঙ্গীত নিয়ে চিন্তা করতেন, ঠিক ওই সময় মনে আছে যে বাংলাদেশেও সঙ্গীত নিয়ে অনেক ধরনের নিরীক্ষা হচ্ছিল, নতুন দলগুলো তৈরি হচ্ছিল, তাহলে নতুন ধরনের সঙ্গীত রচনার চেষ্টা করছিলেন, পরিবেশনের চেষ্টা করছিলেন, ফর্মস গুলো আনার চেষ্টা করছিলেন। তখন কিন্তু এই শিল্পী অসাধারণ জনপ্রিয় ছিলেন, এবং এর আগে আমরা লেনার্ড কোহেনকে হারিয়েছি, আর একজন অসাধারণ শিল্পী, যিনি হলেন সোলং মেরিয়ানের মতো অসাধারণ গীতিকাব্যের স্রষ্টা। তো এই পপ শিল্পী এত অল্প বয়সে চলে যাবেন, সেটা তো একেবারে অপ্রত্যাশিত, এবং পশ্চিমে তো এরকম বয়সে সাধারণত চলে যাবার কথা না। তো তারপরেও হয়তো এটা কেন ঘটেছে আরো পরে জানা যাবে, এবং নিঃসন্দেহে আমাদেরকে শোকার্ত করেছে, এবং যারা ওই সময় বেড়ে উঠেছি এবং যারা আমাদের সঙ্গীতের তখন নতুন নতুন ধারাগুলো সৃষ্টি হচ্ছে, একই সঙ্গে আমরা পাশ্চাত্য সঙ্গীত শুনবার চেষ্টা করছি, পপ সঙ্গীতগুলো, এবং সবচেয়ে বড় কথা যে তার যে গায়কির সঙ্গে যে লিরিক্স গুলো ছিল সেটা তখন অসাধারণ, তাই না? এটা একটা মধ্যম গোছের যে সব বয়সী দর্শককে কিন্তু আকৃষ্ট করতেন, এবং এক পর্যায়ে বলা চলে যে আমরা প্রায় পাগল ছিলাম তার রুচির মানুষই তার গান শুনেছে। সুতরাং শুধু ব্রিটেনে না, সেটা এমনকি আটলান্টিকের ওই পাশে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা তাদের রুচি সঙ্গীতের একটু ভিন্ন ধরনের, সেখানে তারপরেও সেখানে তিনি টপ চার্টে ছিলেন। এখনো পর্যন্ত দেখেছেন তার মৃত্যুর পর CNN দীর্ঘ সময় তাকে নিয়ে আলোচনা করেছে, এবং তাদের হয়তো পছন্দের গানগুলো একটু অন্যরকম। আমাদের এখানে যে তার যে গানগুলো আমরা শুনতাম সেটা একটু মেলোডিয়াস গানগুলো, যেটা আপনিও বললেন বা আমিও স্মরণ করবার চেষ্টা করলাম, এবং তিনি কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন, দর্শক শ্রোতাদের আনন্দ দিয়েছেন, আমাদেরকে আনন্দ দিয়েছেন, উদ্দীপিত করেছেন, ভালো শিল্পী, মহৎ শিল্পী, এবং তিনি যেহেতু আমাদের আনন্দ দিয়েছেন, আমরা আশা করব যে পরপারেও তিনি ভালো থাকবেন, কারণ যিনি আনন্দ দেন তারও তো ভালো থাকবার অধিকার রয়েছে। গ্যাস সংকট নিয়ে শিরোনাম রয়েছে অভিন্নভাবে প্রায় সবগুলো সংবাদপত্রে আমরা যতদূর দেখেছি। শীতকাল জুড়ে গ্যাস সংকট থাকবে তেমন কথা বলা হয়েছে, আবার
বিএনপি গ্যাসের দাম বাড়ানোর যে উদ্যোগ তার প্রতিবাদ জানিয়েছে, দু ধরনের খবরই রয়েছে। খুব বেশি কারিগরি বিষয়ে মত দেবার নেই, কারণ শীতের এই সময়টা এমনিতে চাপ কম থাকে। এটা আমরাও বাসাবাড়িতে লক্ষ্য করেছি, নিশ্চয়ই আমাদের সবারই অভিজ্ঞতা হচ্ছে। কোন কোন জায়গায় হয়তো পরিস্থিতিটা একটু খারাপ, কোথাও কিছুটা ভালো। এবং সংবাদ মাধ্যমে দেখছিলাম যে এটা খুব বোধহয় শীতের সময় জুড়ে উন্নতির আশা নেই বললেই চলে, এরকম মোটামুটি এইটাতেই সমঝে চলতে হবে। এবং ভবিষ্যতের দিকে যেদিকে জাগাচ্ছে মনে হচ্ছে আমাদের হয়তো সিলিন্ডার গ্যাসের দিকেই চলে যেতে হবে। এটা শুধুমাত্র যে শীতের কারণেই তা না, হয়তো এরপরে চাপ ভবিষ্যতেও কমাতে হবে। আর দাম বাড়ার ব্যাপারটা তো আলোচনার বিষয় সবসময়ের জন্য আছে, সেটার যৌক্তিক বিষয়গুলো নিঃসন্দেহে কর্তৃপক্ষ ভেবে দেখবেন যে তাতে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি না হয়। এমনি নানা ধরনের চাপের মধ্যে আমরা থাকি, একটাই কিছুটা সীমিত সুযোগ আমরা পেয়ে থাকি ঢাকার মানুষজন পৃথিবীর অন্যান্য দেশের শহরের মানুষের তুলনায় চিন্তা করলে। তো সেটা নিঃসন্দেহে মধ্যবিত্তের উপরে বা নিম্নবিত্ত আয়ের মানুষের উপরে চাপ সৃষ্টি করা হবে না। বা সাধারণ মানুষ যারা, যেমন আমরা গার্মেন্টস এর কর্মীদের নিয়ে কথা বলছিলাম, তারা বাড়ি ভাড়ার কথা বলছেন যে পাচ্ছেন না। তো তাদের মতো ক্ষেত্রে যদি গ্যাসের দাম বাড়ে বা সাধারণ যারা বস্তিবাসী আছেন, নিঃসন্দেহে খুব কঠিন বিষয় হবে। আমার ধারণা যে সবার বিষয়টা মাথায় রেখে সেই অনুযায়ী এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা হবে। আমরা এখন দিনের প্রথম প্রহরে রয়েছে। আমরা জানি যে আমাদের দুজন অত্যন্ত বিখ্যাত মানুষ, অত্যন্ত শ্রদ্ধেয় বরেণ্য নাগরিক, সদ্যপ্রয়াত সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক রয়েছেন, এবং আমাদের কথা সাহিত্যিক শ্রদ্ধেয় কথা সাহিত্যিক রাবেয়া খাতুন, তাদের দুজনেরই কিন্তু জন্মদিন আজ। আমরা এই প্রথম প্রহরে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের এটা অসাধারণ সুযোগ দিয়ে আমরা তাদেরকে স্মরণ করতে পারছি, এবং দুজনই আমাদের সাহিত্যের অসাধারণ অবদান রেখেছেন। রাবেয়া খাতুনের কথা বললেন যে উপন্যাসে, রচনায়, শিশু সাহিত্যে। অন্যদিকে সৈয়দ শামসুল হক নিয়ে তো বলবার প্রয়োজনই নেই, একটা অসাধারণ ব্যাপার। তিনি চলে যাওয়ার পরে আমরা বুঝতে পারছি কাব্যে, উপন্যাসে, গীতিকাব্যে, নাটকের ক্ষেত্রে, অনুবাদ সাহিত্যে, শেক্সপিয়ার তো আমি চিন্তাই করতে পারি না যে সৈয়দ হক নাই। এবং দেখেন মৃত্যুর আগেও, একেবারে মৃত্যুর প্রান্তে দাঁড়িয়েও তিনি হ্যামলেট নিয়ে আবার কাজ করছেন, হ্যামলেটের একটা স্ক্রিপ্ট দিচ্ছেন। তো সবকিছু মিলে তিনি আমার মনে হয় দীর্ঘদিন আমাদের স্মৃতিতে থাকবেন, এরা আমাদের স্মরণে থাকবেন, রাবেয়া খাতুন এবং শামসুল হক। এবং আমরা তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করি। যেভাবে আমরা সবসময় তাদেরকে ভালোবেসেছি, ভবিষ্যতেও তাদের সাহিত্যকর্ম আমাদের অনুপ্রাণিত করবে, এবং আমাদের ভালোবাসা তাদের জন্য সতত থাকবে। একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে যে পারিবারিক সহিংসতায় অনেকের মৃত্যু হয়েছে এবছর। পুরো বছরের একটি হিসাব দেওয়া হয়েছে, 100-র বেশি মানুষের মৃত্যু ঘটেছে পারিবারিক সহিংসতার কারণে। আমরা যেমন নারী শিশু নির্যাতনের বেশ কিছু সংবাদ এই বছরের বিভিন্ন সময় দেখেছি, আটকে ওঠার মতো ঘটনা। আমরা এই দুটো বিষয় নিয়ে আমার মনে পড়ে যে আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমরা অনেকবার কথা বলেছি যে গত বছর আমার কাছে মনে হয় যে যদি আমরা এই জঙ্গি তৎপরতার এজেন্ডার এক পাশে রাখি, তাহলে কিন্তু সবচেয়ে বেশি আমরা আলোচনা করেছি নারী শিশুর উপর সহিংসতা এবং এই পারিবারিক সহিংসতার ঘটনাগুলো নিয়ে। আপনি যদি একটা আধেও বিশ্লেষণ করেন বা তুলনামূলকভাবে আপনি কন্টেন্ট অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন যে ওই অংশটা বাদ দিলে সাংঘাতিকভাবে ঘরোয়া ক্ষেত্রে কিন্তু আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। 11 মাসে 228 জনের মৃত্যু, এটা তো আমরা জানাটুকু, যতটুকু হয়তো রিপোর্ট হয়েছে আমরা জানতে পেরেছি। এবং অনেক সহিংসতা আছে যেটা সংবাদপত্রের পাতায় আসে না বা আমরা হয়তো জানতে পারি না, এবং এটা জাতি হিসাবে কিন্তু গ্রহণ করা যায় না। মানে আমরা অন্যদেরকে দোষারোপ করতে পারি যে সীমিত কিছু মানুষ জঙ্গি তৎপরতা চালাচ্ছে, তাদের পেছনে আমাদের উদ্বেগ এবং আতঙ্কের কোনো ইয়ে নেই, তাদেরকে নিয়ে আমরা বারবার ভাবছি। কিন্তু বলি যে বাকি যে মানুষগুলো আছে, যাদের কাছ থেকে আমরা উদারতা আশা করছি, যাদের কাছ থেকে আমরা মহত্ব আশা করছি, যদি সমাজের সে মহত্বের কথা বলতে দেখেন, আপনি আমরা প্রত্যেকে আমাদের সমাজের গৌরবোজ্জ্বল অতীতের কথা বলতে ভালোবাসি। সেটা এখন মধ্যযুগ থেকে শুরু করে নিকট অতীত পর্যন্ত। মাঝে মধ্যে এমনও মনে হয় যে আমরা সমালোচিত হই অনেক সময় বাইরে গেলে, যে তোমরা খুব বেশি অতীত আশ্রয়, তোমাদের কি নতুন বলবার কিছু নেই। অবশ্যই বর্তমানের আছে, আমরা অতীতকে নিয়ে সামনে দেখিয়ে গিয়েছি। কিন্তু সেই মহৎ জাতির যদি আমরা চিন্তা ভাবনার কথা বলি, তাহলে তো পারিবারিক সহিংসতা তার লক্ষণ হতে পারে না, তাই না? তার কোনো মূল্যবোধের মধ্যে থাকতে আমি মনে করি যে আমাদের মূল্যবোধ নতুন বছরে জাগ্রত হোক, সামনের দিনগুলোতে জাগ্রত। আমরা কোন রকম সহিংসতা দেখতে চাই না, সেটা পারিবারিক সহিংসতা হোক, সেটা নারীর উপরে হোক, সেটা শিশুর উপরে হোক, যে কোনো মানুষের উপরে কোনো সহিংসতার আমরা পক্ষে নই, এবং এই অবস্থার অপনোদন ঘটবে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।